আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পরিসংখ্যানের ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 ঢাকা বোর্ড 2019-এর পরিসংখ্যানের সমাধান করব আমরা। প্রশ্নটি হচ্ছে 10 নং প্রশ্ন। এখানে প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্ন বলা হয়েছে, কোনো এলাকার 60 জন মানুষের বয়সের গণসংখ্যা সারণী নিম্নরূপ। বয়সের শ্রেণী দেওয়া আছে, বছরে গণসংখ্যা দেওয়া আছে এভাবে করে। তারপর ক নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলো ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তাহলে আমরা এই ক নম্বর প্রশ্নটির সমাধান করব এখন। এখানে প্রশ্ন যেভাবে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে উঠিয়ে নিব। এখানে যে মানগুলো দেওয়া আছে, যে এখানে উচ্চসীমা 65, এরপর হচ্ছে মধ্যমান 62.5, চেয়েছে হলো নিম্নসীমা হোয়াট। এই হোয়াট তারা বুঝেছে নিম্নসীমা আমাদের বের করতে হবে। এখন আমরা জানি সূত্র, আমরা যে সূত্রটি জানি সেটি হলো মধ্যমান সমান উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। তাহলে এখানে মধ্যমান দেওয়া আছে 62.5 বসিয়ে দিলাম, উচ্চসীমা দেওয়া আছে 65 প্লাস এই সূত্রের নিম্নসীমা ভাগ 2। এখন হচ্ছে আমরা আর গুণন করে দেব, আড়াআড়িভাবে গুণ। এটার নিচে কিছু না, মানে একটা 1, সেই 1-এর সাথে এই উপরের পার্টটা গুণ করলে আসবে বামে, আর এটার সাথে এই 2 গুণ হয়ে যাবে, গুণ করে দিলাম। এরপর এই দুটার গুণফল হচ্ছে 125। এর পাশে যে 65 প্লাস ছিল, ডান পাশে হবে মাইনাস। এরপরে 125 থেকে 65 বিয়োগ করলে 60, তাহলে নিম্নসীমা হচ্ছে 60। এই হচ্ছে ক নম্বরের সমাধান। এরপরে আমরা দেখব খ নম্বর যে প্রশ্নটি ছিল, যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের মধ্যক। তাহলে আমরা সমাধানটা করব যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা, এরপর ক্রমযোজিত গণসংখ্যা। এই হচ্ছে সারণী। আমরা এখানে সারণীটা আগে করে নেব। শ্রেণীব্যাপ্তি নিয়েছি, গণসংখ্যা নিয়েছি, এরপর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটার লেখার নিয়ম হচ্ছে, প্রথম যে গণসংখ্যাটি আছে সেটা আগে লিখব প্রথম ঘরে, এরপরে পরের ঘরে লেখার নিয়ম হচ্ছে এই প্রথম যে ক্রমযোজিত গণসংখ্যা আমরা লিখেছি তার সাথে এই দ্বিতীয় ঘরের যে গণসংখ্যা সেটা যোগ, মানে এভাবে এই 14 যোগ 10 হবে 24, এরপরে 18 যোগ 24 42, 42 যোগ 11 53, 53 যোগ 7 60। তাহলে এখানে আমরা উপাত্তের সংখ্যা পেলাম হচ্ছে 60, n সমান 60। তাহলে মধ্যক হবে n/2 সমান 60/2 তম পদ, তার মানে হচ্ছে 30তম পদ। 30তম পদের অবস্থান 30 থেকে 39 শ্রেণীতে। এটা আমরা কীভাবে পেলাম, যে 30তম পদের অবস্থান। এখানে আমরা সারণীতে একটু খেয়াল করি, যে 30তম পদ খেয়াল করলে আসলে আমরা জানি যে এখানে তো 10 পর্যন্ত, এখানে 24, এখানে হচ্ছে 42 পর্যন্ত। তাহলে অবশ্যই 42-এর ঘরে আমরা 30 পেয়ে যাব। তাহলে এই যে 42 বরাবর যে শ্রেণী, এটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই কারণে লেখা হয়েছে যে 30তম পদের অবস্থান 30 থেকে 39 শ্রেণীতে। সুতরাং 30 থেকে 39 হলো মধ্যক শ্রেণী। এখন আমরা সূত্র জানি মধ্যকের, মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এরপর আমাদের সূত্রের পরিচয় অনুযায়ী যে মানগুলো লিখেছি আমরা, যে L ছিল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, কত এখানে 30, L সমান 30। আর fcর পরিচয় হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণীর হচ্ছে 30 থেকে 39, এর পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 20, এটার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা 24। এই কারণেই এফসি সমান 24। এরপর হলো এফএম। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এখানে মধ্যক শ্রেণী হচ্ছে এই 30 থেকে 39, এর গণসংখ্যা হচ্ছে 18। তাহলে আমরা লিখেছি এফএম সমান 18। আর এই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 30 থেকে 39-এর মধ্যে আমরা পাই হচ্ছে 10। কীভাবে ধরবো আমরা, 30 সহ 39 পর্যন্ত গুনতে হবে আমাদের। যে 30, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, এই 39 পর্যন্ত 10। এখন আমরা সূত্রে মান বসিয়ে দেবো। এল এর মান হচ্ছে 30, এরপর n/2 মান আমরা পেয়েছি উপরে 30, মাইনাস এফসির মান হচ্ছে 24 ইন্টু এইচ হচ্ছে 10 আর এফএম হচ্ছে 18। এখন আমরা 30 থেকে 24 বিয়োগ করে 6 গুণন 10/18, 6 10 কে 60, নিচে 18, 60কে 18 দিয়ে ভাগ করলে তার সাথে ভাগফলটা আমরা
এই 30-এর সাথে যোগ করলেই পেয়ে যাব 33.33 প্রায়। এটাই হচ্ছে আমাদের মধ্যক। এই 33.33 এটি হচ্ছে আমাদের মধ্যক। এরপরে গ নম্বর যে প্রশ্নটি আছে, এখানে বলা হয়েছে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করো। তাহলে আমাদের আয়তলেখ অঙ্কন করতে গেলে সারণী লাগবে। যে আয়তলেখ অঙ্কনের জন্য সারণী হচ্ছে, আয়তলেখ অঙ্কনের জন্য সারণী নিম্নরূপ। প্রথমে শ্রেণীব্যাপ্তি লাগবে, তারপর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এরপর হচ্ছে গণসংখ্যা। আমাদের এই শ্রেণীব্যাপ্তি দেওয়া ছিল উদ্দীপকে, সেভাবে লিখেছি। গণসংখ্যা যা দেওয়া ছিল সেগুলো আমরা লিখেছি। এরপর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বের করা আমরা আগে শিখেছি একবার। সেটা নিয়ম হচ্ছে যে প্রথম যে শ্রেণী থাকবে তার যে প্রথম নিম্ন সীমাটা, এখান থেকে আমরা 0.5 বিয়োগ করে দেব। আর এই যে দ্বিতীয়টা উচ্চ সীমা, তার সাথে 0.5 যোগ করে দেব। তাহলে এখান থেকে 0.5 বিয়োগ করলে আসবে হলো 9.5। আর এখান থেকে আমরা যোগ করলে, এখানে যদি যোগ করা হয় 9.5, তাহলে হবে 19.5-এর সাথে 0.5 যোগ করলে হবে 19.5, 19 সাথে যোগ করলে আসবে। এরপরে এভাবে করে আমরা প্রথমটা এখানে বসিয়ে দিব, তারপর ওটার সাথে 5.5 বাড়িয়ে দিব, এবার এটা এখানে বসিয়ে দিব, এটার সাথে আমরা 0.5 বাড়িয়ে দিব, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এইটার সাথে আমরা 0.5 বাড়িয়ে দিব, এরপর এটাকে এখানে বসিয়ে দিব, এখানে আমরা 0.5 বাড়িয়ে দিব। তাহলে এভাবে আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি পেয়ে যাই। এরপর হচ্ছে আমাদের ছকের যে লেখাটা, যে ছক কাগজের এক্স ও ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে সুবিধাজনক একক ধরে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে আমরা এভাবে করে লেখাটা লিখে ফেলব। এরপর হচ্ছে আমাদের আয়তলেখ যে সারণীতে, সেটি এভাবে করে আমরা যে এক্স অক্ষ বরাবর নিয়েছি হলো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি হলো গণসংখ্যা। এখন প্রথম যেটা ছিল যে 19.5, তারপরটা প্রথমটা ছিল 9.5, এরপরটা হচ্ছে 19.5, তারপরটা হচ্ছে 29.5। এভাবে করে আমরা যে সারণীতে ছিল একেবারে 59.5 এ পর্যন্ত আমরা লিখেছি। এরপরে দেখি যে 9.5 থেকে শুরু করে 19.5, এখানে গণসংখ্যা কত ছিল? এই 9.5 থেকে 19.5 গণসংখ্যা ছিল 10। তাহলে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তাহলে আমরা যেভাবে আছে ঠিক ওভাবে বসিয়ে দিলাম যে 19.5 গণসংখ্যা উপরে 10, ঠিক 9.5 10, 19.5 হচ্ছে 10। এভাবে করে পরেরটা ছিল 19.5 থেকে 29.5, 14। তাহলে যে 19.5 থেকে 14 আবার 29.5 পর্যন্ত, এভাবে পরেরটা 29.5 ছিল 18, সেটা শেষ হয়েছে গিয়ে 39.5। এরপরে 39.5 আমাদের মান ছিল 11, দেখতে পাচ্ছি আমরা এখানে 11 ছিল। সেই 39.5 থেকে 49.5 পর্যন্ত। এরপরটা লাস্টে যেটা 49.5 ছিল হচ্ছে 12, ছিল হচ্ছে 7, এটা হচ্ছে 7। তাহলে আমরা এখানে 7 নিয়েছি একেবারে 59.5 পর্যন্ত। এভাবে করে নিয়ে আমরা এই যে পর্যন্ত আমরা নেব সেই পর্যন্ত দাগ দিয়েছি, যোগ করে দিয়েছি, একটা স্কেল ধরে সবগুলো যোগ করে দিতে হবে। এরকম করে যোগ করে দিলেই এটাই যে আমরা পেয়ে গেলাম হচ্ছে আয়তলেখ। সো ভিউয়ার্স, এভাবে করে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি খুবই সহজ পদ্ধতিতে। আমরা আমাদের ইতিপূর্বে যে ভিডিওগুলো দেখিয়েছি সেখানে গড় ছিল, মধ্যক ছিল, প্রচুরক এবং এই গ নম্বরের যে প্রশ্নটি আমাদের অ্যান্সার করতে হয় সেটি হলো আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। আমরা এই তিনটি প্রশ্নের যে ধারা, এই তিনটি জিনিস আমরা দিয়ে দিয়েছি 3টি সৃজনশীল প্রশ্নের ভিডিওতে। আমরা যদি এই ভিডিওগুলো খুব সুন্দর মতো দেখে নিজে প্র্যাকটিস করতে পারি, অবশ্যই আমাদের এরকম প্রশ্ন রিলেটেড যত আসবে পরীক্ষায় সব আমরা ইনশাল্লাহ পারবো। ওকে ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।